আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি টেডবিডি স্কুলের বিসিএস সাধারণ জ্ঞান প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধানের আজকের পর্বে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম পর্বের মতো আজকে আমরা দ্বিতীয় পর্বে হাজির হয়েছি। একাদশতম বিসিএস এর যে বিগত বছরের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সাধারণ জ্ঞান অংশের সমাধানগুলো আমরা দেখব এবং আমরা খুব ভালোভাবেই আমরা গত পর্বে আমরা দেখেছি যে কিভাবে করে বিগত বছরের প্রশ্ন সমাধানগুলো একটি খুব ভালো প্রস্তুতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এবং সেই সাপেক্ষে আমরা আজকে একাদশতম বিসিএস এর যে সাধারণ জ্ঞান প্রশ্ন ব্যাংকটি রয়েছে সাধারণ জ্ঞান প্রশ্নের অ্যানালাইসিস এবং সমাধানটি আমরা জানবো। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আজকের লাইভ টেলিকাস্টে যারা আসলে আমাদের সাথে কানেক্টেড হয়েছেন তারা কিন্তু গত পর্বে অনেক বেশি এঙ্গেজিং ছিলেন, অনেক বেশি কমেন্ট করেছেন। আমি একটি প্রশ্ন বলার পর সাথে সাথে তারা সঠিক উত্তরগুলো গেস করেছেন। আপনারা সেই ধারাবাহিকতাটুকু আজকের পর্বেও রাখবেন আমি বিশ্বাস করি এবং আমি আশা করব আপনারা আজকেও খুব দ্রুত কমেন্ট করবেন, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সব মিলিয়ে আমরা আজকে আমাদের প্রস্তুতিটি ঝালাই করে নেওয়ার চেষ্টা করব। আজকে আপনাদের সাথে রয়েছে আমি আকিফ মাসুমি, আমি টেডবিডি স্কুলের সাধারণ জ্ঞান ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কালক্ষেপণ না করে আমরা শুরু করব আমাদের একাদশ বিসিএস এর যে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আমরা অ্যানালিসিস করব এবং আমরা চেষ্টা করব এটি জানার যে কিভাবে করে একটি প্রশ্ন অর্থাৎ 1990 সালে যেহেতু এটি সংগঠিত হয়েছে পরীক্ষাটি, সেই সময়কার গুরুত্বটি বর্তমান যুগে কেমন বা দুটি প্রশ্নের সাথে বা দুটি অ্যানালাইসিসের সাথে কম্প্যারিজনটি কেমন হতে পারে। আমরা কালক্ষেপণ না করে শুরু করছি আমাদের আজকের একাদশ বিসিএস এর প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধান। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রথম যে প্রশ্নটি, বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত। আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমরা অপশনগুলো দেখে নেই। অপশন ক 2 কোটি একর, অপশন খ 2 কোটি 50 লক্ষ একর, অপশন গ 2 কোটি 40 লক্ষ একর এবং অপশন ঘ 2 কোটি 25 লক্ষ একর। আমরা অপশনগুলো দেখতে পেলাম এবং এই পর্যায়ে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আবাদযোগ্য জমির পরিমাণ আসলে কত এবং ওই 11তম বিসিএস এর সাপেক্ষে সঠিক উত্তরটা আসলে কত হবে। অনেকে কমেন্টে উত্তর লিখে দিচ্ছেন। থ্যাংক ইউ নাসিয়া, থ্যাংক ইউ ফারহানা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কেউ কেউ সঠিক উত্তরগুলো দিচ্ছেন। সো আমরা দেখে নেব আমাদের সঠিক উত্তরটা আসলে কি। সঠিক উত্তরটা আমরা দেখতে পাচ্ছি অপশন গ 2 কোটি 40 লক্ষ একর। অর্থাৎ 2 কোটি 40 লক্ষ একর কিন্তু বাংলাদেশের মোট আবাদযোগ্য জমি, অর্থাৎ যেই জমিগুলো আবাদ হয়েছে সেই আবাদযোগ্য জমির পরিমাণটি হচ্ছে 2 কোটি 40 লক্ষ একর। তো আমরা প্রথম প্রশ্নের উত্তরটি আমরা খুব সুন্দরভাবে জেনে গেলাম। ঠিক এরকমভাবে কিন্তু আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানবো এবং একটু বলে নেওয়া ভালো, 11তম বিসিএসসি কিন্তু সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং সাধারণ জ্ঞান আন্তর্জাতিক এই দুটি বিষয় কম্বাইন করে কিন্তু চলে এসেছিল এবং এই কারণে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন আমরা খুব গুরুত্ব সহকারে বোঝার এবং জানার চেষ্টা করব। আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নের দিকে মুভ করি। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় প্রশ্ন, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত। আমরা সবাই জানি মহাস্থানগড় খুবই ঐতিহাসিক একটি জায়গা এবং এর একটি ঐতিহাসিক ভ্যালু রয়েছে। সেই সাপেক্ষে এটি জানা খুব গুরুত্বপূর্ণ যে এই মহাস্থানগড়টি কোন নদীর তীরে অবস্থিত। অপশন আমরা দেখতে পাচ্ছি অপশন ক গঙ্গা, অপশন খ ব্রহ্মপুত্র, অপশন গ করতোয়া এবং অপশন ঘ মহানন্দা। অনেকেই সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন এবং খুব দ্রুত আপনারা টাইপ করার বা খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা সেই সাপেক্ষেই কিন্তু মহাস্থানগড় যে প্রশ্নটি আমরা করেছি সেই প্রশ্নের উত্তরটি আমরা আপনাদের থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করব। অনেকে সঠিক উত্তরে দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সঠিক উত্তরটি দেখে নিই বাকি সবার জন্য। সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ করতোয়া। সো বেসিক্যালি মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। এবং কিছু বিষয় রয়েছে সাধারণ জ্ঞানের যেগুলো কিন্তু কখনোই পরিবর্তন হবে না, কিছু তথ্য এবং সবসময় অপরিবর্তিত থেকে যাবে। সেই অপরিবর্তিত থেকে যাওয়ার ক্ষেত্রে এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখানোর চেষ্টা করবো যে আমাদের পরবর্তী প্রশ্নটি কি। আমরা পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী। সো তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী যে জেলাটি, সেই জেলাটি কিন্তু বর্তমানেও একই উত্তরটি হবে, অর্থাৎ এটি অতীতে 11তম বিসিএস এর সময় যে প্রশ্নের উত্তরটা ছিল সেটিও কিন্তু বর্তমানে একই উত্তর, অর্থাৎ অপরিবর্তিত উত্তর আমরা দেখতে পাবো। সো আমরা প্রথমেই দেখে নেব, যদিও আমি অপশনগুলো বলার আগে আমি অনেক বেশি সঠিক অপশন পেয়ে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে সবাই সঠিক অপশন উত্তরটি দিয়ে দিচ্ছেন। অনেক ধন্যবাদ সবাইকে যারা যারা সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন। আমি তারপরও একটু
ক্লিয়ার করার জন্য সবার জন্য আমি একটু উত্তরটি বলে দিব। সেটি হচ্ছে অপশন দেখি আমরা, অপশন ক হচ্ছে রংপুর, অপশন খ হচ্ছে ফরিদপুরে, অপশন গ হচ্ছে রাজশাহীতে এবং অপশন ঘ হচ্ছে যশোরে। সো সব মিলিয়ে যদি আমি এটা বিশ্লেষণ করি তাহলে সঠিক উত্তর যেটি আসছে সেটি আপনাদের অনেকের জন্যই সত্য, অপশন ঘ যশোরে। সম্ভবত আমার এখানে যারা কিনা কমেন্ট করছেন তাদের অনেকেই যশোরের মানুষ রয়েছেন, যারা কিনা বুঝতে পারছেন যে হ্যাঁ আমার জেলায় তো তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী। তো সেই সাপেক্ষে অনেকে সঠিক উত্তরটি প্রদান করতে পারছেন। সো আমরা এটা দেখে নিলাম যে যশোর জেলাটি হচ্ছে তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী। তো এইগুলো হচ্ছে মূলত আমাদের বাংলাদেশের কৃষিজ সম্পদ কেন্দ্রিক প্রশ্ন। আমি গত ক্লাসে বা গত সেশনে কিন্তু আমরা এটি নিয়ে আলোচনা করেছি যে দশম বিসিএসের সময় আমরা দেখেছি অনেকগুলো কৃষিজ সম্পদ নিয়ে কিন্তু প্রশ্ন আসে, এবং সেই রকম প্রশ্ন কিন্তু আমরা আজকের একাদশ বিসিএস এর মধ্যেও দেখতে পাচ্ছি। এবং এই কথাটি কিন্তু খুবই জাস্টিফাইড যে বাংলাদেশের কৃষিজ সম্পদ নিয়ে 3টি নম্বর কিন্তু পরীক্ষায় আসে, এবং সেই 3টি নম্বরের জন্য কিন্তু আমাদের পড়তে হবে, এবং পড়লে যে কি পরিমাণ প্রশ্ন আমরা পাবো তার নিদর্শন কিন্তু আমরা বিগত বিসিএসগুলোতে দেখতে পাচ্ছি। যেমন একাদশতম বিসিএসে আপনারা যেই প্রশ্নের উত্তরটি এখন দেখতে পেলেন সেটি কিন্তু বাংলাদেশের কৃষিজ সম্পদ সম্পর্কিত। তো এটি হচ্ছে বিষয়। আমরা চেষ্টা করব টপিক ধরে আমরা আমাদের প্রস্তুতিগুলো নেওয়ার। আমরা বিগত বছরের প্রশ্নের উত্তর যেহেতু আমরা নিচ্ছি সেই ধারাবাহিকতায় পরের প্রশ্নের উত্তরটি আমরা দেখতে যাব। আমরা পরের প্রশ্নটি দেখতে পাচ্ছি চীন বাংলাদেশ মৈত্রী সেতু 1, এবং এই তৎকালীন সময় যখন কিনা চীন বাংলাদেশ মৈত্রী সেতুটি নির্মাণ করা হয়, প্রশ্নটি হচ্ছে এই চীন বাংলাদেশ মৈত্রী সেতু 1 নির্মাণের প্রধান উদ্দেশ্যটি আসলে কি। আমরা অনেকগুলো প্রধান উদ্দেশ্য দেখতে পাচ্ছি, এবং এই সেতু নির্মাণের ক্ষেত্রে সেতু নির্মাণের পিছনে যে কারণগুলো রয়েছে সেই কারণগুলোর মধ্যে যে কারণটি বা যে উদ্দেশ্যটি আমাদের সাথে ম্যাচ করবে সেটি কিন্তু সঠিক উত্তর। সো আমরা প্রথমে অপশনগুলো দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি অপশন ক ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করা, এটি একটি অপশন। অপশন খ বাংলাদেশ ও চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করা। আমরা দেখতে পাচ্ছি অপশন গ ঢাকা আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো, এবং অপশন ঘ দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা। সো প্রত্যেকটি অপশনের সাথেই কিন্তু নির্মাণের উদ্দেশ্যগুলো কানেক্টেড, কিন্তু প্রধান উদ্দেশ্য কোনটি সেটি আমরা খুঁজে বের করার চেষ্টা করব। অনেকে অপশন লিখতেছেন কিন্তু এখানে আমরা একটা মিক্সড রিয়াকশন পাচ্ছি, অনেকে ভিন্ন ভিন্ন উত্তর দিচ্ছে। আমি সঠিক উত্তরটি বলে দিই কনফিউশন ক্লিয়ার করার জন্য, কালক্ষেপণ না করে। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ, অর্থাৎ দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করার জন্যই মূলত চীন বাংলাদেশ মৈত্রী সেতু 1 এটি নির্মাণ করার উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। সো আমরা এটি দেখতে পেলাম যে কিভাবে করে এই সেতু নির্মাণের উদ্দেশ্যগুলো অর্থাৎ অবকাঠামোগত প্রশ্নগুলো কেন আমাদের বিসিএস পরীক্ষায় গুরুত্বপূর্ণ হতে পারে। আমরা সেই সাপেক্ষে পরবর্তী প্রশ্নে মুভ করি। পরবর্তী প্রশ্ন একটু সহজ মনে হতে পারে সবার কাছে। বাসস একটি প্রশ্নটি এরকম যে বাসস আসলে কি। তো প্রশ্নের ধরনটি এইভাবে চলে আসছে, বাসস একটি। অপশন আমরা দেখতে পাচ্ছি অপশন ক খবরের কাগজের নাম, অপশন খ একটি প্রেস ক্লাবের নাম, অপশন গ একটি সংবাদ সংস্থার নাম, এবং অপশন ঘ হচ্ছে একটি বিদেশি কোম্পানির নাম। আমরা কিন্তু অনেকে প্রশ্নটির উত্তরটি জানি, এবং আপনি যদি বাসস এই শব্দটির পূর্ণরূপ সম্পর্কে আপনি কোনো কারণে জানতে পারেন, আপনি বুঝতে পারবেন যে আসলে কি। সঠিক উত্তরটি সবাই দিয়ে দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এই কমেন্টের রিয়াকশনগুলো, কমেন্টের এঙ্গেজমেন্টগুলো কিন্তু খুবই পছন্দ করি। আমি বিশ্বাস করি আপনাদের জন্য এটি কিন্তু ঝালাই করে নেওয়ার মতো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা যত দ্রুত পারবেন অ্যান্সার দিয়ে দিবেন, কারণ আমি কিন্তু একটা সার্টেন টাইম পর এমনিতে অ্যান্সার দিচ্ছি, বাট আপনারা যত দ্রুত অ্যান্সার দিবেন আপনাদের প্র্যাকটিসটা কিন্তু আপ টু দ্য মার্ক হবে। আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, আপনারা সেই কাজটি করতে পারেন যে একাদশ বিসিএস এর আমরা এখন সর্বমোট 34টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো আপনি আমার উত্তর প্রদানের আগেই আপনি উত্তর দিয়ে এটি যাচ করতে পারেন যে আপনি কত পাচ্ছেন। সেটি আপনার জন্য একটা মডেল টেস্টের মতো হতে পারে। সে আপনার এটি অবশ্যই কমেন্টের মাধ্যমে যে এঙ্গেজমেন্টটি করছেন সেখানে আপনি ট্রাই করে দেখতে পারেন। কালক্ষেপণ না করে আমি সরাসরি সঠিক উত্তরটি বলে দিচ্ছি। বাসস মূলত একটি সংবাদ সংস্থার নাম, সবাই সঠিক উত্তরটি দিয়েছেন। বাসসের পূর্ণরূপ বাংলাদেশ সংবাদ সংস্থা, এবং এটিকে বাসস বলা হয়। সো আমরা এই প্রশ্নের উত্তরটি দেখতে পেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করি। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে পালিত হয় সেটি হচ্ছে প্রশ্ন, এবং এটি কিন্তু খুবই কমোডিটি প্রশ্ন আমাদের জন্য, কারণ আমরা কিন্তু বাংলাদেশের জাতীয় দিবসগুলো খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করি। অপশনে কিন্তু প্রত্যেকটি জাতীয় দিবস নিয়ে বলা রয়েছে। সো আমরা অপশনগুলো যদি দেখতে পাই, অপশন ক 26শে মার্চ, অপশন খ 21শে ফেব্রুয়ারি, অপশন গ 16ই ডিসেম্বর, এবং অপশন ঘ 14ই ডিসেম্বর। এটি নিয়ে আমি খুব বেশি সময় ক্ষেপণ করবো না, এটি আমরা সবাই কম বেশি জানি। সঠিক উত্তরটি হচ্ছে
অপশন ঘ 14 ডিসেম্বর। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টরটি হচ্ছে বাকি যে অপশনগুলো সেগুলো প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ইম্পর্টেন্ট তারিখ, যেমন 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 16ই ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। তো সেই সাপেক্ষে বাকিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিবস, এবং 14ই ডিসেম্বর হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। তো এটি ছিল মূলত আমাদের 6 নম্বর প্রশ্ন। আমরা 7 নম্বর প্রশ্নের দিকে মুভ করি। সর্বপ্রথম যে উফশী ধান এই দেশে চালু হয়ে এখনো বর্তমান রয়েছে সেটি আসলে কি? তো আমরা এটি জানার চেষ্টা করবো যে সর্বপ্রথম এই উফশী ধানটি চালু হয়ে বর্তমানে রয়েছে সেটি হচ্ছে, অর্থাৎ 11তম বিসিএস এর সাপেক্ষে বর্তমানে রয়েছে। এর অপশনগুলো আমরা দেখতে পাই। অপশন ক ইরি 8, অপশন খ ইরি 1, অপশন গ ইরি 20 এবং অপশন ঘ ইরি 3। আপনারা বুঝতেই পারছেন এটি কিন্তু একটি বাংলাদেশের কৃষি সম্পদ কেন্দ্রিক প্রশ্ন, অর্থাৎ কেন কৃষি সম্পদ থেকে প্রশ্ন আসাটা অনেক বেশি স্বাভাবিক। তো সেই সাপেক্ষে আমরা সঠিক উত্তরে দেখে নিই। আমরা কিন্তু অনেকগুলো মিক্সড উত্তর পাচ্ছি কমেন্টে। তো যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও। সঠিক উত্তরটা হচ্ছে অপশন ক ইরি 8। মূলত ইরি 8 সর্বপ্রথম একটি উফশী ধান, যেটি কিনা এই দেশে চালু হয়ে এখনো বর্তমান রয়েছে। এটি বর্তমানেও রয়েছে কিনা সেটি সম্পর্কে আসলে বলা যাবে না বা বলা যাচ্ছে না, কিন্তু 11তম বিসিএস এর সাপেক্ষে এই উফশী ধানটি কিন্তু ছিল। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের উত্তরটি লক্ষ্য করব। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? সো আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রত্যেকটি বনভূমির কিন্তু আলাদা আলাদা কিছু বিশেষত্ব রয়েছে। সো আমরা যদি অপশনগুলোর দিকে খেয়াল করি, অপশন ক ভাওয়াল ও মধুপুরের বনভূমি, অলরেডি কিন্তু অনেকে সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন, তাদেরকে ধন্যবাদ। আমি আবারও বলতেছি, অপশন ক ভাওয়াল ও মধুপুরের বনভূমি, অপশন খ পার্বত্য চট্টগ্রামের বনভূমি, অপশন গ সিলেটের বনভূমি এবং অপশন খ খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি। সো কোন ধরনের বনভূমি আমরা শালবৃক্ষের জন্য বিখ্যাত বলে ধরে রাখি সেই বনভূমির উত্তরটি আমাদের দিতে হবে। সঠিক উত্তরটি যেহেতু অনেকে দিয়ে দিচ্ছেন, সঠিক উত্তরটি বলে দিই, অপশন ঘ লাস্ট অপশনটি, অর্থাৎ খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি। সেটি হচ্ছে বাংলাদেশের যে বনভূমিগুলো মূলত শালবৃক্ষের জন্য বিখ্যাত সেটি নিয়ে আমরা আলোচনা করলাম। 9 নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাই হরিপুরের তেল আবিষ্কৃত হয় কত সালে, এবং এটি কিন্তু বর্তমানের জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্নটি দেখে আপনারা অনেকে বুঝতে পারছেন যে সিলেটের হরিপুরের কথা যখন বলা হলো তার মানে এটি হচ্ছে বাংলাদেশের খনিজ সম্পদ কেন্দ্রিক, অর্থাৎ খনিজ সম্পদ সম্পর্কিত একটি প্রশ্ন। আমরা গত 10ম বিসিএস এর সেশনের সময় বলেছিলাম যে বাংলাদেশের কৃষি সম্পদের পাশাপাশি বাংলাদেশের খনিজ সম্পদের কিন্তু একটি গুরুত্ব রয়েছে আমাদের বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি প্রশ্নের ক্ষেত্রে। তো আমরা সেই সাপেক্ষে দেখতে পেলাম সিলেটের হরিপুরের তেল আবিষ্কৃত হয়, এটি কিন্তু বর্তমানের জন্য খুব গুরুত্বপূর্ণ। অপশনগুলো আমরা দেখে নেই। অপশন ক হচ্ছে 1985 সালে, অপশন খ হচ্ছে 1986 সালে, অপশন গ হচ্ছে 1987 সালে এবং অপশন ঘ হচ্ছে 1984 সালে। সো মোর ইম্পর্টেন্টলি আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে অপশন এর ক্ষেত্রে যে কোন সালটি খুবই গুরুত্বপূর্ণ, সঠিক উত্তরটা অনেকেই দিয়ে দিয়েছেন, আমি বলে দিই। অপশন ক 1985 সালে, অর্থাৎ 1985 সালে সর্বপ্রথম সিলেটের হরিপুরে তেল আবিষ্কৃত হয়। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি যে সাধারণ জ্ঞানের যে মিশুকের স্থপতিকে। মিশুকের স্থপতি আমরা অনেক ভাস্করের নাম জানি এবং ভাস্করের নাম মনে রাখা খুবই কষ্টকর একটি বিষয়। তারপর আমরা চেষ্টা করব ভাস্কর্যের সাথে সাথে মানে ভাস্কর্যের পাশাপাশি আমরা ভাস্করের নামটির জন্য মনে রাখতে পারি। তো মিশুকের স্থপতিকে আমরা দেখতে পাচ্ছি অপশন ক মুস্তফা মনোয়ার, অপশন খ শামীম শিকদার, অপশন গ হামিদুজ্জামান খান এবং অপশন ঘ মইনুল হোসেন। সো আমি যেটা বলেছিলাম যে ভাস্করের নাম কিন্তু অনেক কনফিউজিং, সেরকমভাবে কমেন্টেও মিক্সড রিয়াকশন আসছে। কেউ কেউ বলতেছেন শামীম শিকদার, কেউ বলতেছেন মইনুল হোসেন, কেউ বলতেছেন হামিদুজ্জামান খান। তো আমরা সঠিক উত্তরটি দেখে নেওয়ার চেষ্টা করবো। সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ হামিদুজ্জামান খান। মিশুকের স্থপতি ছিলেন হামিদুজ্জামান খান এবং এটি হচ্ছে মূলত সঠিক উত্তর। সো সবাইকে ধন্যবাদ যারা গেস করার চেষ্টা করেছেন বা সঠিক উত্তরটি প্রদান করতে পেরেছেন, তাদেরকে আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কমেন্ট এঙ্গেজমেন্টে কিন্তু চলমান রাখবেন, আমরা কিন্তু প্রশ্নের ধারাবাহিকতা আমরা বিদ্যমান রেখেছি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটি দেখতে পাবো। আমরা 11তম প্রশ্নটি দেখতে পাই। এটি খুবই কমন প্রশ্ন, আমরা যারা প্রাইমারি স্কুল থেকে বা হাই স্কুলে আমরা পড়েছি, আমরা আমাদের বইয়ের প্রথম পাতায় এই প্রশ্নের উত্তরটি সবাই জেনেছি যে বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাতটি আসলে কেমন। সো আমরা এখন অপশনগুলো দেখে নিই। অপশন ক 10:4,
6, অপশন খ 11:7, অপশন গ 9:5 এবং অপশন ঘ 10.5:7.5। সো বেসিক্যালি আমরা যেটি বললাম যে আসলে সমানুপাতের বা অনুপাতের ক্ষেত্রে জাতীয় পতাকার মাপের আমরা সবাই জানি যে ন্যাশনাল কারিকুলাম বা ন্যাশনাল এনসিটিভি বইগুলো তো আমরা দেখতে পাই। তো সেই সাপেক্ষে আমরা সঠিক উত্তরটি আমরা জেনে নিব। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক 10:6। এটি মূলত বাংলাদেশের জাতীয় পতাকার অ্যাকচুয়াল মাপ। সো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দিকে যাব যে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়। সো পাট উৎপন্ন হয় এটিও অনেকে আমরা দেখতে পাচ্ছি, অনেকে গেস করে ফেলছেন, অনেকে উত্তর দিয়ে ফেলছেন সঠিক উত্তর। সো আমরা তাদের সঠিক উত্তরের দিকে যাব। অপশন ক দেখতে পাচ্ছি রংপুর, অপশন খ আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, অপশন গ আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর এবং অপশন খ আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইল। সো হ্যাঁ, সেটাই সঠিক উত্তর। আর ধন্যবাদ জানাচ্ছি। আমি কিন্তু সবার নাম মেনশন করছি না কমেন্টে। আপনারা যারা কমেন্টে এঙ্গেজ করছেন নিজেদের প্রস্তুতি ঝালাই করার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা এরকম দ্রুততর সময়ের মধ্যে কমেন্ট করে যাবেন। আপনারা যত দ্রুত কমেন্ট করে যাবেন তত আপনাদের প্রস্তুতি কিন্তু আরও বেশি বেগবান হবে এবং চিন্তা ভাবনা করে প্রশ্নটি দেখবেন, বুঝবেন, দেন হচ্ছে অ্যান্সার দিবেন। এটি কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অবলম্বন হতে পারে। তো যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ। এবং অনেকের উত্তরই সঠিক হচ্ছে। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় সেই জেলাটি হচ্ছে ফরিদপুর, অর্থাৎ অপশন গ ফরিদপুর, এটি হচ্ছে সঠিক উত্তর। আমরা এবার চলে যাবো আমাদের 13 নম্বর প্রশ্নের দিকে। আমরা দেখতে পাচ্ছি 13 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? সো আমরা অর্থনৈতিক সমুদ্র সীমা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এটাও দেখতে পেয়েছি যে কিভাবে করে বাংলাদেশ সমুদ্র জয় করেছিল সেটার সাথে কিন্তু এই পরিমাপটিও রিলেটেড। আমরা অপশন দেখতে পাচ্ছি অপশন ক 225 নটিক্যাল মাইল, অপশন খ 200 নটিক্যাল মাইল, অপশন গ 250 নটিক্যাল মাইল এবং অপশন ঘ 10 নটিক্যাল মাইল। এবং খেয়াল করে দেখবেন বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা বলা আছে। অর্থনৈতিক সমুদ্রসীমা এবং রাজনৈতিক সমুদ্রসীমা দুটি কিন্তু ডিফারেন্ট, সেটি আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তো আমরা সঠিক উত্তরটির দিকে যাব। আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তরটি সবাই কম বেশি আমরা জানি, সবাই সঠিক গেসটি করছেন যে অপশন খ 200 নটিক্যাল মাইল, অর্থাৎ উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমার পরিমাণটি হচ্ছে 200 নটিক্যাল মাইল। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাব। বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি? খুবই কমন একটি প্রশ্ন এবং এটি এমন না যে পরিবর্তন হবে। আমরা খুব সহজেই কিন্তু এই প্রশ্নের উত্তরটি দিতে পারি এবং অনেকে প্রশ্নটি আমার মনে অপশন দেওয়ার আগেই সঠিক গেস করা শুরু করেছেন। তো সেই সাপেক্ষে আমরা বলে দিই বাংলাদেশের বৃহত্তম নদীর অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। অপশন ক যমুনা, অপশন খ পদ্মা, অপশন গ ব্রহ্মপুত্র, অপশন ঘ মেঘনা। সো বাংলাদেশের বৃহত্তম নদী যেটি, সঠিক উত্তরটি হচ্ছে মেঘনা, অপশন ঘ মেঘনা। এটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম নদী। সো এটি আমরা জেনে গেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাব যে 15 নম্বর প্রশ্ন এবং এটি একটু কাঠামোগত টাইপের প্রশ্ন, ঠিক আছে? সো এটি আমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবো যে ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য কি বা প্রধান উদ্দেশ্য হলো। মূলত একটি কথা বলে রাখি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্র নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন চলে আসে। আমরা একদম রিসেন্ট বিসিএসের প্রশ্নগুলোতে কিন্তু এটি দেখতে পেয়েছি। সো আমরা কিন্তু এই ক্ষেত্রে মনোযোগ দেওয়ার চেষ্টা করব। ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা, এটি আমরা অপশন কতে দেখতে পাচ্ছি। অপশন খ, দেখেন এটি কিন্তু কাঠামোগত প্রশ্ন বলি, কমেন্টে কিন্তু খুব দ্রুত রিয়াকশন আসতেছে না, সবাই একটু চিন্তা করার সময় নিচ্ছে, এটি কিন্তু ভালো। আপনারা চিন্তা করেন দেন হচ্ছে অ্যান্সারটি দেন, অনেক উত্তর দিয়েও দিচ্ছেন। সো অপশন ক আমি যেটা বললাম যে ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করে, এটি উদ্দেশ্য। অপশন খ অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করে, এটি উদ্দেশ্য। অপশন গ ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেওয়া এবং অপশন ঘ বিদেশি শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহারে বাধ্য করা। সো বেসিক্যালি এই চারটি অপশন রয়েছে যে ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য আসলে কোনটি। আমরা সঠিক উত্তরটি দেখে নিব, যেহেতু কাঠামোগত প্রশ্ন খুব বেশি সময় আমরা নিব না। সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, অর্থাৎ অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা। এটি কিন্তু ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য ছিল। 11তম বিশেষ যেহেতু 1990 সালে হয়েছে সেই সাপেক্ষে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। সো আমরা এটি দেখে নিলাম যে ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করি। বিকেএসপি কি? আমরা সবাই বিকেএসপি নাম শুনেছি, যারা আমরা খেলাধুলার সাথে বা খেলাধুলা পছন্দ করি সবাই বিকেএসপি নাম শুনেছি এবং আমরা এটি যেহেতু আমরা জানি আমরা খুব সহজে অ্যান্সার দিতে পারবো এবং আমরা সহজে অ্যান্সার দিচ্ছি। কমেন্ট আপনি দেখতে পাচ্ছেন আমরা সহজে খুব অ্যান্সার দিয়ে ফেলতেছি, সবাই লিখতেছে। সো বেসিক্যালি বিকেএসপির অপশনগুলো আমরা দেখে নিই। একটি কিশোর ফুটবল টিমের নাম, একটি সংবাদ সংস্থার নাম, এটি সম্ভব না, একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম এবং অপশন 4 হচ্ছে একটি ক্রীড়া ও সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম। মূলত বিকেএসপির পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এবং আপনারা বুঝতেই পারছেন কোন অপশনটি এতে হতে পারে এবং সঠিক উত্তরটি আপনারা বুঝতে পেরেছেন যে অপশন গ বাংলাদেশের
একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম হচ্ছে বিকেএসপি। সো এটি আমরা জেনে নিয়ে গেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন থেকে দেখব মা ও মণি এটি আসলে কি। সো এটি অনেকগুলো অপশন থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি ক একটি উপন্যাসের নাম, খ একটি গরিব মা ও মেয়ের গল্প কাহিনী, গ একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম, এবং অপশন ঘতে আমরা দেখতে পাচ্ছি একটি প্রসাধন শিল্পের নাম। অনেকে সঠিক উত্তরটি দিয়ে দিচ্ছেন, সো তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের সঠিক উত্তরটি দেখানোর চেষ্টা করব। সঠিক উত্তরটি হচ্ছে একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম, যেটিকে বলা হয় মা ও মণি। এটি একটি ক্রীড়া প্রতিযোগিতা বটে। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন থেকে লক্ষ্য করব প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পুরাতন নাম বর্তমান নাম এটি কিন্তু এই যে কম্প্যারিজন বা এই যে লিস্ট আমরা অনেক সময় পড়ে ফেলি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেই সাপেক্ষে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? আমরা অপশন দিতে পারছি অপশন ক মালদ্বীপ, অপশন খ হাতিয়া, অপশন গ বরিশাল এবং অপশন ঘ হচ্ছে সন্দ্বীপ। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটি হচ্ছে যে এই সাপেক্ষে প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম, যারা সঠিক গেস করেছেন তাদেরকে ধন্যবাদ। এবং সঠিক উত্তরটি হচ্ছে বরিশাল, অর্থাৎ প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। এবং বরিশালের পূর্ব নাম হিসেবে বাকেরগঞ্জকেও বলা হয়। এর বর্তমান নাম হলো বরিশাল, বা এর পুরাতন নাম বা পূর্বতন নাম বাকেরগঞ্জ ধরা হয়, বাকলাও ধরা হয় অনেক ক্ষেত্রে। সো আমরা প্রাচীন চন্দ্রদ্বীপের নামটি আমরা জেনে গেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন থেকে মুভ করব। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA, যেটিকে বলা হয় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি অ্যাসোসিয়েশন, এর সদর দপ্তরটি কোথায়? আমরা অনেকেই কিন্তু এটি জানি যে আমাদের জাতিসংঘের পারমাণবিক ক্ষেত্রে সবচেয়ে বড় বা জাতিসংঘের ক্ষেত্রভুক্ত সংস্থাটি হচ্ছে IAEA। তো আমরা দেখতে পাচ্ছি সদর দপ্তর হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়ার ভিয়েনা, জার্মানির বন, অপশন খ। অপশন গ তে হচ্ছে জেনেভা, অপশন ঘ তে হচ্ছে ইতালির রোম। তো সঠিক উত্তরটি হচ্ছে, আপনারা অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, সঠিক উত্তরটি হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা, অর্থাৎ অপশন ক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি আন্তর্জাতিক যে প্রশ্নাবলীগুলো সেই প্রশ্নাবলীর উত্তরের মধ্যে প্রবেশ করেছি। সো আপনারা কিন্তু খুব খেয়াল রাখবেন, এখন কিন্তু আমরা আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। সো খেয়াল রাখবেন, প্রশ্ন বুঝবেন, ভালোভাবে বোঝার চেষ্টা করে সঠিক উত্তরটি প্রদান করবেন আমাদের কমেন্টে। এবং যারা কমেন্টে এঙ্গেজ করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটি দেখতে পারবো জাপানের পার্লামেন্টের নাম কি। সো অনেকে বলার সাথে সাথে উত্তরটি দিয়ে দিচ্ছেন, সবাইকে ধন্যবাদ। আমরা অপশনগুলো দেখে নিই। অপশন ক ডায়েট, অপশন খ পিনসাস, অপশন গ নেসেট, অপশন ঘ সোরা। সো জাপানের পার্লামেন্টের নামটি হচ্ছে, সঠিক উত্তরটি অপশন ক ডায়েট। এটি আমরা অনেকেই জানি। নেসেট আসলে অন্য দেশের পার্লামেন্টের নাম। ডায়েট এবং নেসেটের মধ্যে অনেকে আসলে একটু প্যাচ লাগিয়ে ফেলেন। সো আমরা দেখতে পেলাম জাপানের পার্লামেন্টের নামটি হচ্ছে মূলত ডায়েট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী প্রশ্নে মুভ করব। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? আমরা দেখতে পাচ্ছি অপশন ক ফ্লোরিডা, অপশন খ পক, অপশন গ জিব্রাল্টার, অপশন ঘ বেরিং। সো অনেকে প্রণালী ভিত্তিক প্রশ্নগুলো, আমরা একটু বলে রাখি, প্রণালী ভিত্তিক প্রশ্নগুলো আপনারা মানচিত্র দেখে যত বেশি পড়বেন, তত বেশি বুঝবেন, তত বেশি মনে থাকবে। সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যেমন যারা যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু সঠিক উত্তরটি দেখে নিই। সঠিক উত্তরটা হচ্ছে বেরিং প্রণালী। এবং একটু বলে রাখা ভালো, বেরিং প্রণালী কিন্তু আমেরিকাকে যেভাবে এশিয়া থেকে পৃথক করেছে, একটি প্রণালী কিন্তু দুটি সাগরকেও যুক্ত করে। এবং বেরিং প্রণালী উত্তর সাগর এবং বেরিং সাগরকে কিন্তু যুক্ত করেছে। সেটি যে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একইভাবে পক প্রণালী রয়েছে, যেটি কিনা ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে। তো যাই হোক, আপনারা এই প্রণালীগুলো একটু ডিটেইলসে বোঝার চেষ্টা করবেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি সাউথ কমিশনের চেয়ারম্যান কে? অপশন ক জেনারেল সুহার্তো, অপশন খ রবার্ট মুগাবে, অপশন গ জুলিয়াস নায়ারে, অপশন গ ফিডেল ক্যাস্ট্রো। তো সাউথ কমিশনের চেয়ারম্যান, এটি ওই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যিনি নির্বাচিত ছিলেন। আমরা সঠিক উত্তরটি দেখে নিব কালক্ষেপণ না করে। এটি হচ্ছে অপশন গ জুলিয়াস নায়ারে। আপনারা কিন্তু দ্রুত কমেন্ট এঙ্গেজ করতে থাকবেন। আমি কিন্তু বারবার বলবো না কমেন্ট এঙ্গেজ করতে, প্রশ্ন দেখবেন, কমেন্ট করে ফেলবেন সঠিক উত্তর সহকারে। সেটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটি প্র্যাকটিস। ওকে, সো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব। ওডার্নিস নদী এটি আসলে কি? ওডার্নিস নদী এটি মানে কোন তথ্যের সাথে বা কোন অপশনের সাথে এটি আসলে ম্যাচ করে? অপশন ক পূর্ব জার্মানি পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক ওয়াচ, অপশন খ পশ্চিম জার্মানি ও চেকোস্লোভাকিয়ার মধ্যে সীমা নির্ধারক, অপশন গ পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক, এবং অপশন খ সংযুক্ত জার্মানি ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক। সো একটু কমপ্লিকেটেড কোশ্চেন। সো আমরা যদি মনোযোগ দিয়ে দেখি সঠিক উত্তরটি, অনেকে সঠিক উত্তর দিয়ে ফেলছেন। সঠিক উত্তর পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক ওয়াচ। যারা সঠিক উত্তর দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখতে পাই জাতিসংঘ দিবস পালিত হয় কবে? খুবই কমন প্রশ্ন, খুব বেশি সময় নিব না। অপশন দেখে নিচ্ছি 24শে অক্টোবর, 24শে আগস্ট,
24শে ডিসেম্বর, 24শে নভেম্বর, এবং সঠিক উত্তরটি বলে দেওয়াটাই বেটার, সেটা হচ্ছে 24শে অক্টোবর। এই সময় জাতিসংঘ পালন হয়। 1948 সালে যখন কিনা জাতিসংঘ সনদ কার্যকর হয়, সেই সময় থেকে এটিকে জাতিসংঘ দিবস হিসেবে গৃহীত হয় এবং এর পরবর্তী থেকে এটি কার্যকর হয়। আমরা দেখতে পাচ্ছি আফটা বলতে কি বোঝায়। আমরা অপশন দেখতে পাচ্ছি একটি বাণিজ্যিক গোষ্ঠী, পূর্ব আফ্রিকান একটি সংবাদ সংস্থা, একটি বিমান সংস্থা, একটি সামরিক চুক্তি। তো সব মিলিয়ে সঠিক উত্তরটা আমরা বলে দিই, অনেকে সঠিক উত্তর বলছেন। সঠিক উত্তর হচ্ছে এটি একটি বাণিজ্যিক গোষ্ঠী আফটা। তাদের মধ্যে বাণিজ্যিক বিভিন্ন ট্রেড বা বিভিন্ন ট্রেডই সংগঠিত হয়। আমরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কবে। দিবসের ক্ষেত্রে খুবই কমন একটি তথ্য, আন্তর্জাতিক পরিবেশ দিবস। অপশন দেখতে পাচ্ছি আমরা 7ই জুলাই, 9ই মার্চ, 5ই জুন, 21শে মে, এবং মূলত আন্তর্জাতিক পরিবেশ দিবসটি হচ্ছে 5ই জুন, এবং সঠিক উত্তরটি এখানে বলা আছে যে 5ই জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে দেখতে পাবো নামিবিয়ার রাজধানী কি। দেশগুলোর গুরুত্বপূর্ণ রাজধানী মনে রাখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেই সাপেক্ষে প্রশ্নটি গুরুত্বপূর্ণ। আমরা অপশন দেখতে পাচ্ছি অপশন ক কারাভু, অপশন খ উইন্ডহুক, অপশন ক প্রিটোরিয়া, অপশন ঘ হচ্ছে কোটাভি। সো মূলত নামিবিয়ার রাজধানী হচ্ছে, হ্যাঁ সবাই ঠিক বলেছেন, উইন্ডহুক। এটা হচ্ছে নামিবিয়ার রাজধানী। এবং আমরা দেশ রাজধানী সম্পর্কিত প্রশ্নগুলো একটু দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি ইসলামী উন্নয়ন ব্যাংক, যেটিকে বলা হয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিবি ঋণ প্রদান করে কিভাবে। সেটা প্রক্রিয়া ভিত্তিক প্রশ্ন, যার অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। অপশন ক স্বাভাবিক সুদে, অপশন খ বিনা সুদে, অপশন ক অল্প সুদে, অপশন খ অতি সামান্য সুদে। সো অনেকে ইসলামী নাম দেখে ঝটপট বিনা সুদে কমেন্ট করছেন অনেকেই। আমরা দেখে নিই সঠিক উত্তরটা আসলে কি হবে, এবং সঠিক উত্তরটা আপনাদেরটাই সঠিক। ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে, সেটি সঠিক উত্তর। সবাইকে ধন্যবাদ সঠিক উত্তরটি গেস করার জন্য। আমরা দেখতে পাচ্ছি হারারের পুরাতন নাম কি। হারারে মূলত জিম্বাবুয়ের রাজধানী। সো আমরা জিম্বাবুয়ের রাজধানী হারারের পুরাতন নামটি একটু আমরা অনুসন্ধান করব। আমরা অপশন দেখতে পাচ্ছি অপশন ক সলসবেরি, অপশন খ ফরমোজা, অপশন ক পেট্রোগ্র্যাড, এবং অপশন খ হচ্ছে রোডেশিয়া। সো আমরা যদি দেখতে পাই সঠিক উত্তরটি, অনেকে সঠিক উত্তর দিয়ে ফেলতেছেন, সেটি হচ্ছে সলসবেরি। এবং রোডেশিয়া যেটি রয়েছে, রোডেশিয়ার উত্তর রোডেশিয়া, দক্ষিণ রোডেশিয়া, এটি কিন্তু জাম্বিয়া এবং জিম্বাবুয়ের পুরাতন নাম। ফরমোজা কিন্তু তাইওয়ানের পুরাতন নাম। সো সবগুলি কিন্তু কনফিউজিং হতে পারে, আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন হারারের পুরাতন নাম কোনটি, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি পবিত্র ভূমি কোনটিকে বলা হয়। সো আমরা অনেকে কমেন্ট দেখতে পাচ্ছি পবিত্র ভূমি কোনটিকে বলা হয়, আপনারা কমেন্ট করে জানিয়ে দিচ্ছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা বলেই ফেলি পবিত্র ভূমি বলা হয়। অপশন দেখতে পাচ্ছি আমরা ক প্যালেস্টাইন, খ জেরুজালেম, গ জেদ্দা, এবং ঘ তাইফ। সো পবিত্র ভূমি কোনটিকে বলা হয়, এবং এর অপশনটি আপনারা অনেকেই জানেন জেরুজালেম। এবং এটি বলার অন্যতম একটি কারণ, বর্তমানে গুরুত্বপূর্ণ কারণ, আমরা কিন্তু জেরুজালেম কেন্দ্রিক কিছু উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে। তো সেই সাপেক্ষে কিন্তু আমাদের পড়াশোনার তালিকাতেও কিন্তু এটি আরও গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। সো আপনারা খেয়াল রাখবেন কখন কি হচ্ছে, রিসেন্ট ঘটনাগুলো কেমন, এটি কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাপেক্ষে পবিত্র ভূমি যেটিকে বলা হয় জেরুজালেম, সেটি কিন্তু আমরা জেনে গেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে মুভ করি। মালদ্বীপের মুদ্রার নাম কি। আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। অপশন ক রুপি, অপশন খ ডলার, অপশন খ পাউন্ড, অপশন খ রুপাইয়া। সো আমি অনেকের সঠিক উত্তর দেখতে পাচ্ছি, যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদের অনেক ধন্যবাদ। আমি আর নাম মেনশন করছি না। মালদ্বীপের মুদ্রার নাম আমরা সবাই জানি। আমি একটু বলবো যে মুদ্রার নাম পড়ার জন্য মুদ্রা ভেদে দেশগুলো পড়বেন, অর্থাৎ একটি মুদ্রা কতগুলো দেশকে অন্তর্ভুক্ত করে, এই সাপেক্ষে পড়লে আমাদের পড়া মনে থাকবে অনেক বেশি। সো আমরা সঠিক উত্তরটি দেখে নেই। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ রুপাইয়া, এটি মূলত মালদ্বীপের মুদ্রার নাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন থেকে যদি একটু মুভ করি, সেটা হচ্ছে যে 1992 সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়। সো এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা ঝটপট উত্তরটি দেখতে পাচ্ছি। আমি জানি না আপনারা অনেকে এত আগের অলিম্পিকের তারিখ মনে রেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা অপশন দেখতে পাচ্ছি অপশন ক বার্সেলোনা, অপশন খ জুরিক, অপশন গ বার্লিন, এবং অপশন খ হচ্ছে ব্রাসেলস। অর্থাৎ আমরা সাপেক্ষগুলো বুঝতে পেরেছি, এবং সেই সাপেক্ষে আমরা 1992 সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়, উত্তরটি আমরা দিয়েই ফেলি। উত্তরটি হচ্ছে ক বার্সেলোনা, অর্থাৎ স্পেনের বার্সেলোনাতে 1992 সালের বিশ্ব অলিম্পিকটি অনুষ্ঠিত হয়। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটি দেখতে পাচ্ছি সংস্থা ভিত্তিক প্রশ্ন। আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা কে। রোটারি সংস্থা কিন্তু একটি দাতব্য সংস্থা মূলক, এবং সেই প্রতিষ্ঠাতার আমরা উত্তরটি এখন জানবো। আমরা অপশন দেখতে পাচ্ছি অপশন ক ডব্লিউ উইলসন, অপশন খ পল হ্যারিস, অপশন খ বেডেন পাওয়েল, এবং অপশন খ এইচ উইলসন। সো বেসিক্যালি আমরা অনেকের সঠিক উত্তর দেখতে পাচ্ছি যারা কিনা জানেন যে রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা আসলে কে, এবং সেই সাপেক্ষে আমরা সঠিক উত্তরটি প্রদান করে দিব। সঠিক উত্তরটি হচ্ছে পল হ্যারিস, তিনি মূলত আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা, অর্থাৎ এটি আমরা জেনে গেলাম।
আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব। আমাদের আজকে সর্বশেষ প্রশ্ন, এডেন কোন দেশের সমুদ্র বন্দর? এটি একটা আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এডেন কোন দেশের সমুদ্র বন্দর? আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন ক ইয়েমেন, অপশন খ কাতার, অপশন গ ওমান, অপশন গ হচ্ছে লাস্ট অপশনটি হচ্ছে ইরাক। সো এডেন কোন দেশের সমুদ্র বন্দর? এটি আমরা অনেক কমন প্রশ্নই হওয়ার কথা, অনেকের কিন্তু সঠিক উত্তরটা আমি দেখতে পাচ্ছি কিছু মানুষের ভুল উত্তর দেখতে পাচ্ছি, এটি হয়তো হতে পারে কনফিউশনের কারণে। তো ম্যাক্সিমাম সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি। আমরা সঠিক উত্তরটি বলে দেই, এডেন হচ্ছে ইয়েমেনের সমুদ্র বন্দর। সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা সঠিক উত্তরটি গেস করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরই মাধ্যমে আমাদের আজকের যে 11তম বিসিএস কেন্দ্রিক যে প্রশ্ন, সেটির একটি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধান তার ইতি ঘটলো। ওই সময় 11তম বিসিএস এর সময় 34টি প্রশ্ন চলে এসেছিল এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, এতক্ষণ ধরে প্রশ্ন ব্যাংকের অ্যানালাইসিস মনোযোগ দিয়ে শোনার জন্য। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যারা কিনা ফেসবুকে কমেন্টে বিভিন্নভাবে এঙ্গেজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা কমেন্টে এঙ্গেজ করার মাধ্যমে আপনারা প্রমাণ করেছেন যে হ্যাঁ, আপনারা প্রস্তুতির ক্ষেত্রে অনেক বেশি অগ্রগণ্য। আপনারাও চান বিগত বছরের প্রশ্নের সাথে তাল মিলিয়ে খুব দ্রুততর সময়ের মধ্যে আপনাদের প্রস্তুতি ঝালাই করে নেওয়ার জন্য। আশা করি আপনারা এভাবেই সবসময় কানেক্টেড থাকবেন, চেষ্টা করবেন যতটা সম্ভব দ্রুত এরকম অ্যান্সার দিয়ে নিজের প্রস্তুতিটি, নিজের মগজের যে ক্ষুরধার একটি গতি, সেই গতিটিকে খুব ভালোভাবে বিদ্যমান রাখার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও। আশা করি আপনাদের সাথে এরকম প্র্যাকটিস, এরকম কমেন্ট এঙ্গেজমেন্টের মাধ্যমে আবারও প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসের সময় দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।